তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 3 যে আছে পদার্থ গঠন ও ধর্ম সেই চ্যাপ্টারটা। তো দেখো যেটা প্রথম প্রশ্ন আছে যে ঘাত কাকে বলে। হ্যাঁ, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো তলের উপর লম্বভাবে মোট যে বল প্রযুক্ত হয় তাকে হচ্ছে ঘাত বল বলে, মানে লম্বালম্বিভাবে যে বলটা প্রয়োগ হবে সেটাকে আমরা কি বলি, ঘাত বল, বা এখানে ঘাত বলা হয়। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা যে আছে দেখো যে ঘাতের মাত্রা আর বলের মাত্রা কি হবে। দেখো যেটাই ঘাত সেটাই হচ্ছে বল, তো মাত্রাটা হয়ে যাবে ml(t-2). 3 নম্বর প্রশ্নটা যে আছে দেখো ঘাতের এসআই একক কি, এটা হয়ে যাবে নিউটন, আর ঘাতের সিজিএস একক হয়ে যাবে ডাইন। 4 নম্বর প্রশ্নটা যে আছে দেখো যে চাপের এসআই একক কি, এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, আর চাপের যেটা সিজিএস একক আছে সেটার একক হয়ে যাবে ডাইন পার সেমি স্কোয়ার। তো এবার দেখো যেটা 5 নম্বরের প্রশ্ন আছে যে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক লেখো। তো আমরা জানি দেখো যে চাপ সমান সমান কী হয়, বল বাই ক্ষেত্রফল। তো আমরা জানি যে কোনো কোনো বল হচ্ছে যেগুলো ঘাত হবে, তো সেটা সমান সমান দিয়ে লেখা হয়েছে ঘাত বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান লেখা যাবে ঘাত বাই ক্ষেত্রফল, এটাই হচ্ছে চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক। এবার দেখো যেটা 6 নম্বরের প্রশ্ন আছে যে তরলের যে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের রাশিমালাটি লেখো। মানে এই একটা পাত্র যদি নেওয়া হয়, এই পাত্রটার মধ্যে যে তরল থাকে, হ্যাঁ, তাহলে এই তরলটার ভিতরে যে কোনো বিন্দুতে যে চাপটা হবে সেটা হচ্ছে এই ফর্মুলার সাহায্যে বের করা যাবে। তো ফর্মুলাটা কি হয়েছে দেখো যে পি সমান সমান এইচ ডি জি। তো পি মানে কি এখানে প্রেসার বা চাপ, এইচ মানে হচ্ছে হাইট বা গভীরতা যেটাকে বলছি, ডি ফর ডেন্সিটি মানে ঘনত্ব, জি হচ্ছে গ্র্যাভিটি যেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এবার দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন আছে যে সমস্ত ঘাতই বল কিন্তু সমস্ত বল ঘাত নয় কেন। মানে যে যত সব ঘাত আছে সবাই কিন্তু বল, আবার সমস্ত বল কিন্তু ঘাত নয়। এর কারণটা হচ্ছে দেখো যে বল কোনো বস্তুর উপর যে কোনো কোণে প্রযুক্ত হতে পারে। ঠিক আছে, বল যে হচ্ছে আর কি, এই বলটা বস্তুর উপর কোনো অ্যাঙ্গেলে না, যে কোনো দিকে প্রযুক্ত হতে পারে, কিন্তু ঘাত বল যে আছে এটা বস্তুর সঙ্গে লম্বভাবেই শুধু প্রযুক্ত হয়। তার মানে বলের কোনো লিমিটেশন নেই, যে কোনো দিকে প্রযুক্ত হতে পারে। হ্যাঁ, আর ঘাতের কিন্তু শুধু লম্বভাবেই হতে হবে। তো এই জন্য বলা যায় যে সমস্ত ঘাতই হচ্ছে বল কিন্তু সমস্ত বল ঘাত নয়। ঠিক আছে, এবার দেখো যেটা 8 নম্বরের প্রশ্ন যে তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। তো এটা হয়ে যাচ্ছে দেখো তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ আছে। অভিকর্ষহীন স্থানে তরলের চাপ কত হয়, 0। এবার দেখো যেটা 9 নম্বরের প্রশ্ন যে তরলের সমোচ্চশীলতা ধর্ম কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন আকারের সংযুক্ত পাত্রের মধ্যে তরল ঢাললে সেটি সব পাত্রের সমান উচ্চতায় ওঠে, একে হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। মানে বিভিন্ন আকারের তরলের পাত্র নিতে হবে, ঠিক আছে, যেটা আর কি মেন ইসের সঙ্গে কানেক্টেড থাকবে। তো আমি যদি এখানে জল ঢালি তো পাত্রটার মধ্যে জলটা আর কি সমান উচ্চতায় উঠবে, সেটাকে বলা আছে জলের সমোচ্চশীলতা ধর্ম। এই জন্য বলা আছে দেখো যে বিভিন্ন আকারের সংযুক্ত পাত্রের মধ্যে তরল ঢাললে সেটি সব পাত্রে সমান উচ্চতায় ওঠে। তো এবার দেখো যেটা 10 নম্বরের প্রশ্ন আছে, তো টপিকটা হচ্ছে ওই চ্যাপ্টারেরই বায়ুমণ্ডলের চাপ। তো 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটার নাম কি। তো এটা হচ্ছে ব্যারোমিটার। তারপরে দেখো 11 নম্বরের প্রশ্নটা আছে যে রক্তচাপ মাপার যন্ত্রটার নাম কি। তো এটা পরীক্ষায় আসে না, তাও জানার জন্য যেহেতু চাপ আর কি, তো এটা হচ্ছে ম্যানোমিটার। এবার দেখো যেটা 12 নম্বরের প্রশ্ন আছে যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, এর মান কত। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 0°C উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। মানে 0 ডিগ্রি টেম্পারেচারে থাকতে হবে আর 45 ডিগ্রি অক্ষাংশে যেতে হবে, সেখানে যে গড় সমুদ্র পৃষ্ঠটা আছে সেটা হচ্ছে 76 সেমি উঁচু পারদস্তম্ভটার মধ্যে যে চাপ দিবে সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো এর মানটা হয়ে যাচ্ছে দেখো যে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, আর এটাকেই লেখা যাবে 1.013 বার, যেখানে 1 বার ইকুয়ালস টু হচ্ছে 10⁵ পাস্কাল।
এবার দেখো যেটা 13 নম্বরের প্রশ্ন আছে যে ব্যারোমিটারের সাহায্যে আর কি আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করা যায়, তো সেটা কিভাবে? দেখো যে ধীরে ধীরে যদি আমরা ব্যারোমিটারের যে পারদটা আছে, ধরে নাও এটা একটা ব্যারোমিটার, হ্যাঁ, কলমটা, তো এটার যে পারদটা থাকবে যদি ধীরে ধীরে আর কি কমে, যে আস্তে 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 নিচের দিকে নামছে, তাহলে বুঝতে হবে যে আবহাওয়াটা যে আছে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আর কি, মানে বৃষ্টিপাত হবে। আর দেখো যে হঠাৎ কমলে, মানে হঠাৎ করে যদি কমে যায় এই পারদটা, তাহলে বুঝতে হবে যে কোনো ঝড় বৃষ্টি আর কি হওয়ার চান্সেসটা আছে। ঝড় বৃষ্টি মানে শুধু বৃষ্টি না, যেখানে ঝড়ও হবে আর কি, ঠিক আছে। এবার দেখো যেটা 3 নাম্বার, যদি পারদের পাড়টা ধীরে ধীরে উপরে ওঠে, ঠিক আছে, এই যে এখানে যে কালিটা আছে সেটা যদি উপরে ওঠে, তার মানে বুঝতে হবে যে আকাশটা ধীরে ধীরে পরিষ্কার ও শুষ্ক হচ্ছে। আর হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আর একটা হাওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ বাড়লে, ঠিক আছে। এবার দেখো ওই চ্যাপ্টারেরই টপিক হচ্ছে সাইফন। তো প্রশ্নটা হচ্ছে যে সাইফন কি, 14 নম্বরের প্রশ্ন। তো এটা হচ্ছে সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা হয়। মানে দুটা বিভিন্ন মাপের পাত্র নিতে হবে, এই পাত্রে যদি তরল ভর্তি থাকে তাহলে সাইফন ক্রিয়াকে কাজে লাগিয়ে আর কি বিনা মোটর বা পাম্পের সাহায্যে এখানকার তরলটাকে এই পাত্রের মধ্যে স্থানান্তরিত করা যায়, এটাই হচ্ছে সাইফন। তারপরে দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন আছে যে সাইফনের ব্যবহারিক প্রয়োগ লেখো। তো সাইফন কোথায় কোথায় ব্যবহার করা হয়? দেখো যেটা 1 নম্বর, বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয় তখন সাইফন ব্যবহার করা হয়। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশে সাইফন ব্যবহার করা হয়। তো এইসব কাজে হচ্ছে সাইফন লাগে। তো এবার দেখো যে 16 নম্বর প্রশ্নটা আছে যে চাঁদে হচ্ছে সাইফন কাজ করে না কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বায়ুমণ্ডল, চাঁদে বায়ুমণ্ডল থাকে না, তো চাঁদে বায়ুমণ্ডল না থাকার জন্য বাতাসের কোনো চাপ সৃষ্টি হবে না, সেই জন্য সেখানে সাইফন কাজ করে না। এবার দেখো যেটা আর্কিমিডিসের নীতি আর প্লবতা, ওই চ্যাপ্টারেরই এটা হচ্ছে টপিক আর কি। তো এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো 17 নম্বরের প্রশ্নটা আছে যে প্লবতা কাকে বলে? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ ডোবালে ওই তরল বা গ্যাস বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী বলকে আমরা কি বলি? প্লবতা, ঠিক আছে। তো এটা যদি টেস্ট করতে চাও, বাড়িতে হচ্ছে জল নিবা 1 বালতি, ঠিক আছে, সেখানে হাতটা ডুবানোর চেষ্টা করতে হবে বালতির ভিতরে, দেখবে যে যে জলটা আছে সেটা উপরের দিকে হাতটাকে ঠেলার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? ঊর্ধ্বমুখী বলটাকে প্লবতা বলা হয়। এরপরে 18 নম্বরের যে প্রশ্ন আছে আর্কিমিডিসের নীতিটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এই যে এই জিনিসটাই আর কি, হ্যাঁ, বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। মানে এই যে ঊর্ধ্বমুখী যে বল দেয় সেই জন্য বস্তুর ওজনটা কমে যায়। এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। কতটা এই যে কতটা হ্রাস পাবে সেটা হচ্ছে ওই বস্তুটা যতটা তরল বা গ্যাসকে অপসারিত করছে তার ওজনের সমান। এবার দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন যে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য না হওয়ার শর্ত লেখো। মানে আর্কিমিডিসের নীতিটি কোথায় কোথায় কাজ করবে না বা শর্তটা কাজ করবে না সেটা আর কি বলেছে। তো দেখো যেটা 1 নম্বর আছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটা কাজ করবে না। কৃত্রিম উপগ্রহের ভিতরে, ঠিক আছে। তারপরে আছে পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর যে কেন্দ্রটার মধ্যে যদি যাওয়া যায় সেখানে আর্কিমিডিসের নীতিটা প্রযোজ্য নয়। তারপরে দেখো যেটা 20 নম্বরের প্রশ্ন আছে যে কোথায় কোথায় প্লবতা কাজ করে না, সেটা হচ্ছে ওই একই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, কৃত্রিম উপগ্রহের ভেতরে। 21 নম্বরের প্রশ্নটা দেখো যে ভাসনের শর্তাবলী লেখো। মানে কখন কোনো বস্তু জলের মধ্যে বা তরলের মধ্যে ভাসবে বা ডুববে, সেটা হচ্ছে দেখো কি বলা আছে যে বস্তুর ওজনকে আমরা যদি লিখি W1 আর প্লবতা হচ্ছে W2, তাহলে তরলে ডুবার শর্ত মানে ডুবে যাবে, ওজনটা বেশি হতে হবে, প্লবতাটা কম হতে হবে, W1 গ্রেটার দেন W2। এবার দেখো যে তরলে নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত, মানে বস্তুটা আর কি তরলের মধ্যে ডুবে ডুবে ভাসছে, তো এটা হয়ে যাবে W1 = W2,
ঠিক আছে। এবার হচ্ছে তরলে ভাসার শর্ত, মানে তরলটার মধ্যে ডুববেই না, সেটা হয়ে যাবে কি দেখো W1 লেস দেন W2, মানে ওজনটা হয়ে যাবে কম, প্লবতাটা হয়ে যাবে বেশি, তখন হচ্ছে তরলের মধ্যে সেটা ভাসবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।